বন্দে মাতরম। 1982 সালের 25শে মার্চ আমি তখন খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র। তখন পার্থ সামন্তের ছদ্মনামে সকাল 6 ঘটিকায় আমি গল্লামাটিতে দাঁড়িয়ে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করি। সেখান থেকে এই সুদীর্ঘ পথ আসার পর এই 2025 সালের 23শে জুন আন্তর্জাতিকভাবে এটা প্রমাণিত হয়েছে আমি শিশির সরকার, পার্থ সামন্ত, এবং এই কাজ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যে যে গোয়েন্দা সংস্থা করেছেন সুদীর্ঘকাল ধরে, এবং জানি না প্রয়োজনে তারা বাংলাদেশেরও সহযোগিতা নিয়েছেন কিনা, তো সামগ্রিক কাজ সম্পন্ন করে 23শে জুন আমার সেই হতভাগ্য জাতির হতভাগ্য মানুষের সামনে আমাদের যে রাজ্যাভিষেক এই ভারতবর্ষের গোয়েন্দারা করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে এই ভারতবর্ষের গোয়েন্দাদের কাছে আমি কৃতজ্ঞ। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলে যাচ্ছি। আজ এই মুহূর্ত থেকে পশ্চিমবঙ্গ, ভারত সরকার এবং বিশ্বের সবাইকে বলে যাচ্ছি, আর আমি বঙ্গভূমি দখলের জন্য কোনো দিন, ক্ষণ, তারিখ আমি আর ঘোষণা কোনো দিন করব না। আজ থেকে আমি নির্দেশ দিচ্ছি, আমার যারা সমর্থক ভারতবর্ষের যে যে সীমানায় সঙ্গে আমার ওই বঙ্গভূমির সীমানা জড়িত, সমস্ত সীমান্ত দিয়ে তারা ওই বঙ্গভূমির মাটিতে প্রবেশ করে ওই বঙ্গভূমির মাটিকে স্বাধীন করার জন্য আজ থেকে তারা যেন অনবরত কাজ করে যায় এবং সেই লক্ষ্যে তারা এগিয়ে চলে, এই নির্দেশ দিচ্ছি আমার সমস্ত সমর্থক মানুষ এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বসে আছে। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বলছি, আপনি খণ্ডিত বাংলাদেশের রাষ্ট্রপতি গত 23শে জুন 2025 থেকে, তাই আর আপনার কাছে আমি কোনো আহ্বান করব না। আপনাকে আমি পরিষ্কার বলছি, ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি এবার আমি দখল নেব, এবং ওইখানে আমার যারা সমর্থক, আমার যারা ভাই বোন বসে আছেন তাদেরকে আমি পরিষ্কারভাবে নির্দেশ দিচ্ছি, আজ এই মুহূর্ত থেকে বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক তোমরা ছেদ করো। মনে রেখো, তোমাদের রাজধানী ঢাকা নয়, তোমাদের রাজধানী খুলনা। যখন বিশ্বের স্বীকৃতি এসে গেছে, তোমাদের সমস্ত রাজ ক্ষমতা যখন তোমরা পেয়ে গেছো, এখন তোমাদের দখলের জন্য সমস্ত শক্তি দিয়ে তোমাদের ওখানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে ঘরে তোমরা দুর্গ গড়ে তোলো, এবং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে বঙ্গভূমিকে তোমরা আলাদা করতে না পারছো ততক্ষণ পর্যন্ত ওখানে তোমরা লড়াই করে যাও। আমি বাংলাদেশের যারা নেতৃবৃন্দ আছেন তাদের বলছি, আপনারা পদ্মার ওপারে একটা সরকার, অস্থায়ী সরকার তৈরি করুন। আজ শেখ মুজিবর বেঁচে নেই, কারণ রাজাকারের সবচেয়ে বড় বন্ধু ছিলেন শেখ মুজিবুর রহমান। তো আপনারা ওই সরকারে তারেক রহমানকে নিয়ে নিন। 2001 সালে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমার হিন্দু ভাই বোনদের উপর যে অত্যাচার হয়েছিল, পৃথিবীতে এত অত্যাচার কোনো দিন কোথাও কখনো হয়নি। আপনাদের আরও বলছি, এই যে অ্যাডভাইসারি কমিটির যিনি প্রধান, আপনারা তাকেও নিয়ে নিন। ওনার একটা কথা, কোট আনকোট, ওরা একটা মারলে আমরা 30টা মারব, তাই এই সরকারে ওনাকেও নিয়ে নিন। আর নিন শেখ হাসিনাকে, রাজাকারের বন্ধু হিসাবে যিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন, অর্থাৎ ইসলামিক রাষ্ট্র হোসেন মোহাম্মদ এরশাদ ঘোষণা করেছিলেন। শেখ হাসিনা বলেছিল যে আমি বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ করব।
অতঃপর তিনি বাংলাদেশ পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করলেন, না না, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রই থাকবে। অর্থাৎ রাজাকারের সে যে বন্ধু, সবচেয়ে বড় বন্ধু, সে কথা তিনি ওই বাংলাদেশ পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছিলেন। তাই তাকেও ওই সরকারে আপনারা নিয়ে নিন। আর নিন কাকে? আসাদুজ্জামান খান কামাল, যিনি হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি ওই ঢাকায় দাঁড়িয়ে বলেছিলেন বাংলাদেশ থেকে লোক ভারতে কেন যাবে, আজ ঈশ্বরের কি খেলা। সেই কামাল ভাই আজ ভারতের শরণাপন্ন। তাই তাকেও নিয়ে নিন ওই সরকারে। অর্থাৎ পদ্মার এপার হোক মানবীয় একটি সরকার, আর পদ্মার ওপার হোক দানবীয় সরকার। সারা পৃথিবীর কাছে উদাহরণ হিসাবে এই দুটো সরকার পরিচালিত হোক। আমি পরিষ্কারভাবে বলছি, এই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে যে 23শে জুন আমার যে ক্ষমতা, আমি পার্থ সামন্ত, তার যে অন্তিম সিলমোহর, অর্থাৎ আমার নামে সমস্ত কিছু যে ট্রান্সফার করেছেন, এবার আপনাদের বলছি এক এবং একমাত্র আমার কাছেই অনতিবিলম্বে এই অর্থ এবং ক্ষমতা আপনারা আমার হাতে পৌঁছে দিন। আমার সমর্থকদের আমি সর্বত্র কাজে নামিয়েছি। অর্থ আমার এখন একান্ত প্রয়োজন, এবং আমি পরিষ্কার বলছি, এই অর্থ এবং ক্ষমতার জন্য আমার যেন দ্বিতীয় কোনো ভিডিও করতে না হয়। আজ ভারতের এই পরীক্ষা, এই পরীক্ষায় আপনারা পাস করবেন না ফেল করবেন, সেই পরীক্ষা আপনাদের দিতে হবে। আজ ভারতবর্ষ সেই প্রমাণ পেয়েছে, যে কথা আমি অনেক আগেই বলেছিলাম। 1972 সালের 9 জানুয়ারি শেখ মুজিবুরের কাছে শ্রীমতী ইন্দিরা গান্ধী হেরে গিয়ে এই ভারতবর্ষকে বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত করেছিল। আজ সারা ভারতবাসী কেন, সারা পৃথিবী দেখছে ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকে বাংলাদেশি নাগরিকদের ধরে পুশব্যাক করা হচ্ছে। এ তো গেল বাংলাদেশে অনুপ্রবেশকারী। আর বাংলাদেশ যে সার্টিফিকেট পেয়েছিল সেদিন, অর্থাৎ ভারত তাদের অঘোষিত কলোনি, তাই তারপরে 1 কোটি শরণার্থী তো 71 সালে এসেছিল, তাদের তো ফেরত নেয়নি। তার উপরে প্রায় 3 কোটি হিন্দু ভাই বোনদের আমার ওই বাংলাদেশ থেকে তারা তাড়িয়েছে। ভারতবর্ষের সমস্ত প্রদেশে আমার শরণার্থী ভাই বোনেরা আশ্রয় নিয়ে আছে। তাই ভারতের 140 কোটি জনতাকে বলছি, আপনারা আরেকটি বার আমার সরকারের সঙ্গে আসুন, এবং 2025 সালে আমার বঙ্গভূমি আমি প্রতিষ্ঠা করবই। আমার যারা মানুষ সারা ভারতবর্ষে যারা ছড়িয়ে আছো, তোমাদের বলছি, আর নির্দিষ্ট কোনো দিন নয়, কোনো ক্ষণ নয়, আজ এই মুহূর্ত থেকে তোমাদের আমি নির্দেশ দিচ্ছি, তোমরা অনবরত কাজ চালিয়ে যাও এবং সীমান্ত দিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো। তোমাদের মাটিকে তোমাদের স্বাধীন করতেই হবে। ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, ওই পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি নিয়ে তোমাদের বঙ্গভূমি রাষ্ট্র প্রতিষ্ঠা তোমাদের করতেই হবে। তাই সবচেয়ে বড় যে ভূমিকা ভারতবর্ষের থাকবে, সে হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস, যারা সেদিন এই ভারতবর্ষকে বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত করেছিল। তাদের পরিষ্কারভাবে বলতে হবে, বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক রাষ্ট্র, এবং তাদের সামনে এসে আমার এই সরকারের সঙ্গে তাদের সহযোগিতা করতে হবে। আমি এই পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই, যেখানের শাসক বর্গের একটা বৃহৎ অংশ ওই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হওয়া মানুষ, হয়তো চোখের সামনে তারা দেখেছে
তার পরিবার পরিজনের উপরে কি অত্যাচার হচ্ছে, এখানে এসে সব ভুলে গেছে। তাই এখানে এসে তারা ওই দেশকেও স্মরণ করতে পারছে না, এই ভারতকেও তারা আপন করে নিতে পারছে না। তাই পশ্চিমবঙ্গে একটি শব্দ শোনা যায়, কেন্দ্রের বিরুদ্ধে জিহাদ। এই কথাতে এখানে একটা সিংহভাগ মানুষ তারা যেন অত্যন্ত সুন্দরভাবে তারা পথে নামতে পারে। কেন? তারা নিজের মাকেও ডাকতে পারছে না, ভারতকেও আপন করে নিতে পারছে না, তারা যে কি বলছে তারা নিজেরাও জানছে না। তা আমি আরও বলি যে পশ্চিমবঙ্গের সাংবাদিক বন্ধু যারা, তারা কেন ওই জায়গায় যাচ্ছে না আমি জানি না। 1972 সালে যে 1 কোটি হিন্দুর জন্য ওই বাংলাদেশ সারা স্বীকৃতি দিয়েছিল সারা পৃথিবী, সেই 1 কোটি মানুষকে যে বাংলাদেশ ফেরত নেয়নি, আমি বলার পরেও কোনো সাংবাদিক আমি দেখলাম না এই দিকে সামান্যতম কোনো আলোকপাত করেছে, না এখানের কোনো রাজনীতিবিদ কোনো আলোকপাত করেছে। আমি জানি না এরা এখনো বাংলাদেশের এজেন্সি করে যাচ্ছে কিনা, নাহলে কেন এই কথা তারা একটুখানি আলোকপাতের দিকেও তারা যাচ্ছে না। আমি অতি সম্প্রতি দেখছি ভারতীয় জনতা পার্টি তারা সীমান্তে গিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে তারা গর্জে উঠেছে এবং ওই বাংলাদেশ উপদূতাবাসে গিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে। তাই আমি আন্তরিকভাবে ভারতীয় জনতা পার্টিকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর অন্যান্য দল যারা রয়েছে তাদেরকে বলছি, ঈশ্বর এদের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দাও, কারণ এরা কাছের জিনিস দেখতে পারে না। বনগাঁ থেকে শিয়ালদা, বারাসাত থেকে হাসনাবাদ, গেদে থেকে রানাঘাট, শান্তিপুর থেকে বনগাঁ, এই যে রেল লাইন তার দুই পাশে যে মানুষগুলো তারা সবই তো বাংলাদেশ থেকে আসা মানুষ। কেন এসেছে? তারা একমাত্র অপরাধ তারা হিন্দু। তারা বাংলাদেশে কোনো বিদ্রোহ করেনি, বাংলাদেশের জাতীয় পতাকাও তারা পোড়ায়নি। শুধু হিন্দু হওয়ার অপরাধে তাদের ওখান থেকে তারা অত্যাচার করে তাদের তাড়িয়েছে। তাই এই সমস্ত মানুষ যারা এখানে রাজনীতি বা সমাজনীতি করে তারা এই কাছের জিনিস দেখতে পায় না। তাই ঈশ্বরকে বলছি যে ঈশ্বর তুমি ভুল করেছো, এদের দৃষ্টিটাকে ফিরিয়ে দাও তুমি, কারণ এরা কাছের মানুষ দেখতে পায় না, এরা দেখতে পারে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো একটা ঘটনা ঘটলে দেখতে পায়। এরা স্টেশনে নেমে এক পা হেঁটে সেই অসহায় মানুষ যাদের মানবাধিকার নেই তাদের কথা এরা কখনো মনেও করে না, সেখানে তারা দেখতেও পারে না। এই হচ্ছে এখানকার অবস্থা। তাই আমার মানুষকে বলি, তোমরা আর এদের দিকে তাকানোর তোমাদের কোনো প্রয়োজন নেই। তোমাদের আমি চূড়ান্ত নির্দেশ দিচ্ছি, বঙ্গভূমির সঙ্গে ভারতের যে সীমানা রয়েছে সমস্ত সীমানা দিয়ে আজ থেকে তোমরা ঝাঁপিয়ে পড়ো, এবং যতক্ষণ পর্যন্ত তোমরা ওই খুলনার বুকে না পৌঁছাতে পারছো, যতক্ষণ পর্যন্ত পদ্মার তীরে না পৌঁছাতে পারছো, ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি নিয়ে যতক্ষণ তোমরা স্বাধীন বঙ্গভূমি তৈরি করতে না পারছো, যতক্ষণ ওই বঙ্গভূমির মাটিতে তোমার ভাই বোন যারা ওখানে শুধু তোমাদের অপেক্ষায় বসে আছে তাদের যতক্ষণ মুক্তি না দিতে পারছো, ততক্ষণ তোমরা বীরের বেশে এগিয়ে চলো এবং বিশ্বের বুকে স্বাধীন দেশ তোমরা তৈরি করো। জয় বঙ্গ।